ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমএলটি মাস্টার ক্লাস। আজকে একটা ছোট্ট টপিকের সাথে এসেছি, সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টস। তাহলে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। অ্যান্টিকোয়াগুলেন্ট হয়তো তোমরা সবাই জানো। বেসিক্যালি অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে একটা সাবস্ট্যান্স, কেমিক্যাল সাবস্ট্যান্স, যেটা কী করে আমাদের ব্লাড ক্লটিং হতে বা ব্লাড জমে যেতে বাধা দেয়। কী হয়, আমরা যখন কোনো টেস্ট পারফর্ম করার জন্য যখন পেশেন্টের থেকে ব্লাড কালেকশন করি, সেটা কালেকশন করার পর আমার ব্লাড কালেকশন ভায়াল বা টিউবের মধ্যে নেই। বেসিক্যালি তোমরা হয়তো দেখেছো যে আমাদের শরীরের কোনো অংশ যখন কেটে যায় এবার সেখান থেকে রক্ত বেরোয়, কিছুক্ষণ পর আবার সেটা কী হয়, বেরোনো বন্ধ হয়ে যায়। সেমভাবে আমরা যখন পেশেন্টের কোনো টেস্ট পারফর্ম করার জন্য ব্লাড নিই, সেই ব্লাডটা কিছুক্ষণ রাখার পর আবার জমে যায়। সে কী হয় না, আমাদের ব্লাডের মধ্যে 13 ক্লটিং ফ্যাক্টর আছে, যেগুলো আমি পরে তোমাদের পরের স্লাইডে দেখাচ্ছি। কী হয়, সেগুলো ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়। কী হয়, সেই প্রসেসটা একটা চেনের মতো মানে ফর্মে পুরো প্রসেসটা হয়। কী হয়, যখন একটা ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়, সে কী করে নেক্সটকে অ্যাক্টিভেট করে, এভাবে পুরোটা একটার পর একটা এভাবে চেন ফর্মে পুরো প্রসেসটা কমপ্লিট হয় এবং ফাইনালি আমাদের ব্লাডটা পুরোপুরি জমে যায়। এবার অ্যান্টিকোয়াগুলেন্টের ভূমিকা কী? অ্যান্টিকোয়াগুলেন্ট কী করে, ওই যে 13 ক্লটিং ফ্যাক্টর আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট কী করে, কোনো একটা ক্লটিং ফ্যাক্টরকে কী করে, হয় ওর সাথে বাইন্ড করে একটা অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে কমপ্লেক্স তৈরি করে বা প্রেসিপিটেট করে। অনেক রকম অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, সেগুলো অনেকভাবে ফাংশন করে। সেক্ষেত্রে কী হয়, যে একটা ক্লটিং ফ্যাক্টরের ওপর আরেকটা ক্লটিং ফ্যাক্টর ডিপেন্ডেন্ট, যে এ ওকে অ্যাক্টিভেট করবে, কিন্তু মাঝখান থেকে যদি ধরো 3 নম্বর ক্লটিং ফ্যাক্টর 4 নম্বরকে অ্যাক্টিভেট করছে, 4 কী করছে, 5কে অ্যাক্টিভেট করছে। এবার সেক্ষেত্রে কী হয়, যে যদি আমি সেই অ্যান্টিকোয়াগুলেন্টের 4 নম্বর ক্লটিং ফ্যাক্টরের সঙ্গে কমপ্লেক্স বাইন্ড করে বা 4 নম্বর ক্লটিং ফ্যাক্টরকে প্রেসিপিটেট করে দেয়, সেক্ষেত্রে কী হয়, যে 3 4কে অ্যাক্টিভেট করতে পারছে না, 4 থেকে 5 অ্যাক্টিভেট হচ্ছে না। সেক্ষেত্রে কী হচ্ছে, যে পুরো চেনটা মাঝখান থেকে কাট হয়ে যাচ্ছে এবং পুরো আমাদের ব্লাড ক্লটিং প্রিভেন্ট হচ্ছে। এইবার কী হচ্ছে, আমরা বেসিক্যালি জানি যে আমাদের ব্লাডের মেনলি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সেলুলার পার্ট, একটা হচ্ছে ফ্লুইড পার্ট। সেই ফ্লুইডটা প্লাজমা হতে পারে, সিরাম হতে পারে, সে আমি তোমাদের পরে বলছি। তা কী হয়েছে, আমাদের অনেক টেস্ট আছে যেগুলো কী হয়, যে আমাদের ফ্লুইড লাগে, ফ্লুইড পার্টটাতে আমাদের টেস্ট করা হয়। যেমন ধরো যে বায়োকেমিস্ট্রি টেস্ট, সেরোলজিক্যাল টেস্ট ফ্লুইড থেকে হয়। আর এমন কিছু যেমন হিমাটোলজিক্যাল টেস্ট, সেক্ষেত্রে কী হয়, পুরো আমাদের সেল লাগে। এবার সেক্ষেত্রে কী হবে, যদি আমাদের ব্লাডটা পুরোপুরি ক্লট হয়ে যায় বা সেলে যদি স্ট্রাকচার না বোঝা যায় বা সেলের সাইজ যদি না বোঝা যায় বা সেল কাউন্ট যদি না করা যায়, তাহলে আমরা কীভাবে করবো? তো সেক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্টের এখানে ভূমিকা আছে। তো কী হয়েছে, আমাদের সেক্ষেত্রে সেই টেস্টগুলো পারফর্ম করার জন্য কী করতে হবে, যে আমাদের বডিতে যেমন ব্লাড লিকুইড অবস্থায় ছিল, সেমভাবে আমাদের বডির বাইরেও সেমভাবে রাখতে হবে। তার জন্য কী করতে হবে, একটা আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট সেখানে অ্যাড করতে হবে। এবারে তোমাদের মনে হতে পারে যে তাহলে বডির ভেতরে কেন ব্লাড ক্লট হচ্ছে না? কেন? কারণ হচ্ছে যে বডির ভেতরেও অ্যান্টিকোয়াগুলেন্ট প্রেজেন্ট থাকে, যেটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা হেপারিন। যেটা হচ্ছে হেপারিন, এটা এই প্রশ্নটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, যে হেপারিন হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা আমাদের শরীরে অলরেডি প্রেজেন্ট থাকে। সে কী করে, শরীরের ভেতরে ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার কতগুলো মানে ক্যারেক্টারিস্টিক অফ অ্যান্টিকোয়াগুলেন্টস, মানে কিছু কিছু বৈশিষ্ট্য অ্যান্টিকোয়াগুলেন্ট থাকতে হবে। কী করতে হবে, যে অ্যান্টিকোয়াগুলেন্ট যেন সেলের সাইজের উপর যেন কোনো ইফেক্ট না পড়ে। ইট মোস্ট নট চেঞ্জ দ্য সাইজ অফ দ্য সেল। কী হচ্ছে, যদি অ্যান্টিকোয়াগুলেন্ট সেলের সাইজের উপর ইফেক্ট ফেলে, সেক্ষেত্রে কী হবে, যে আমাদের অ্যাকচুয়াল যে সাইজ ছিল সেলের, সেই সাইজটা আমরা পাবো না। ধরো আমরা সিবিসি কাউন্ট করছি, ঠিক আছে, কমপ্লিট সেল কাউন্ট করছি, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল যে ধরো 7 থেকে 8 মিলিমিটার মাইক্রো সেলের সাইজ ছিল, সেটা কি, ধরো আমাদের লিম্ফোসাইটের সাইজ হচ্ছে যে 7 থেকে 8 মাইক্রোমিটার। সেক্ষেত্রে কী হচ্ছে, যে আমরা যদি আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট যদি সেলের সাইজের উপর যদি ইফেক্ট করে, সেক্ষেত্রে কী হবে, সেলের আমরা ডিসি কাউন্ট করার সময় সেলের সাইজ ঠিকঠাক অ্যাকচুয়াল সাইজ বুঝতে পারবো না, সেলের মরফোলজি বুঝতে পারবো না, বা আরবিসি সাইজ বুঝতে পারবো না, হাইপোক্রোমিক বা হাইপারক্রোমিক, মানে মাইক্রোসাইটিক বা ম্যাক্রোসাইটিক আরবিসি, সেটা আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে কী হবে, হয়তো সেল সোয়েলিং হয়ে গেলো, ফেললাম মাইক্রোসাইটিক, আমরা ম্যাক্রোসাইটিক হিসেবে রিপোর্টিং করলাম, সেক্ষেত্রে সেলের সাইজের উপর ইফেক্ট করলে হবে না, সেক্ষেত্রে ভুল রিপোর্ট যাবে। কী হচ্ছে, যে নট কজ হিমোলাইসিস, সেলকে লাইসিস করলে হবে না, সেলকে ভেঙে দিলে হবে না। সেলকে যদি আমরা ভেঙে দিই, অ্যাকচুয়াল আমরা কী করবো, যে আমাদের যে বায়োকেমিস্ট্রি অনেক টেস্ট আছে, সেক্ষেত্রে কী হবে, যদি অ্যান্টিকোয়াগুলেন্ট যদি
আমাদের কোয়াগুলেশন স্টাডি আছে, সেক্ষেত্রে যদি আমাদের সেল লাইসিস হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, সেই টেস্টের ওপর এফেক্ট পড়বে। যেমন আমাদের যদি সেল লাইসিস হয়ে যায়, আমরা ঠিকঠাকভাবে আরবিসি মানে কাউন্ট ঠিকঠাক পাবো না, সেক্ষেত্রে আমাদের কী হবে, ভুল রিপোর্ট যাবে বা হচ্ছে আমরা ঠিকভাবে সঠিক নির্ণয় করতে পারবো না। কিপ ব্লাড ইন লিকুইড কন্ডিশন বা ফ্লুইড কন্ডিশন, কী হবে, ব্লাডটা আমাদের ফ্লুইড কন্ডিশন থাকতে হবে। তো অবশ্যই আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করা মানে হচ্ছে আমাদের ব্লাডটাকে লিকুইড অবস্থায় রাখার জন্য। ঠিক আছে, আমরা অনেক রকম সেল কম্পোনেন্ট, যেমন হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, আলাদাভাবে সেল কম্পোনেন্ট, সেলের যে মানে কনস্টিটিউয়েন্ট আছে সেগুলো আলাদাভাবে আমরা যাতে পরীক্ষা করে দেখতে পারি বা স্টাডি করতে পারি। স্টাডি অফ কোয়াগুলেশন বললাম। প্রিজার্ভেশন অফ ব্লাড ইন ব্লাড ব্যাঙ্ক, আমরা যদি ব্লাড ব্যাঙ্কে যে আমরা পেশেন্টে মানে ডোনারের কাছ থেকে যে ব্লাডগুলো ডোনেশন করানো হয়, তারপরে কি পেশেন্টকে রিসিপিয়েন্টকে যে ব্লাডগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে যদি আমাদের ডোনারের ব্লাড নেওয়ার সময় যদি ব্লাডটা জমে যায়, তাহলে পেশেন্টে বা মানে রিসিপিয়েন্টকে সেই ব্লাডটা দেওয়া যাবে না। সেক্ষেত্রে কী হবে, পুরো আমাদের প্রচেষ্টা মানে ভুল হবে, আর তাহলে কী হলো, কোনো লাভ হলো না তাহলে। কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু মানে টাইপ অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, যে নট ন্যাচারালি ধরো আমাদের যে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে হেপারিন, যেমন আর্টিফিশিয়াল বা সিনথেটিক অ্যান্টিকোয়াগুলেন্ট আছে ইডিটিয়া, ডবল অক্সালেট আছে, যেমন সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট আছে, সেরকম পার্পেল। এবারে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট কী আছে, সেটা কী হয়, আমাদের ভায়োলেট টপ যে তোমার ক্যাপ আছে, সেই ক্যাপের কালারের উপর সেটা নির্ভর করে, বা ক্যাপ কালার দেখে আমরা সহজে বলতে পারি যে এটা যে এই অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। ইডিটিয়া হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। ইডিটা কালার কী হচ্ছে, পার্পেল বা ল্যাভেন্ডার কালার হয়। সোডিয়াম সাইট্রেট স্কাই ব্লু কালার হয়। ডবল অক্সালেট যেমন হচ্ছে তোমার গ্রে কালার হয়। আচ্ছা, রেড ভালো হচ্ছে, এখানে হচ্ছে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে না এখানে। সেটা কী হয়, সেটা আমাদের বায়োকেমিস্ট্রিক্যাল টেস্ট বা সেরোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে ইউজ হয়, যেখানে আমাদের সিরাম ইউজ হয়। ঠিক আছে, আর যেমন হচ্ছে হেপারিন মানে যে গ্রিন টপ টিউবের মধ্যে হেপারিন থাকে, হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। ঠিক আছে, সেটা কী হয়, সেটা অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্টের জন্য আমাদের ইউজ করা হয়। এবার সেক্ষেত্রে কী হচ্ছে যে, এবার আমি যদি একটু বলি সিরাম আর প্লাজমা কখন আমরা বলবো আর সিরাম কখন বলবো। ধরো আমাদের রেড টপ ভায়োলে আমরা ব্লাড নিয়েছি, সেক্ষেত্রে কী হয়েছে, আমাদের সে ভায়োলে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট আগে থেকে প্রেজেন্ট নেই। সেক্ষেত্রে কী হয়েছে, ব্লাড আমরা নিয়েছি, হচ্ছে ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেট হয়ে একজন অ্যাক্টিভেট হয়ে অপরজনকে অ্যাক্টিভেট করছে, সেই যে বললাম একটু আগে, পুরো চেন ফর্মের প্রসেসটা কমপ্লিট হয়েছে। হওয়ার পরে কী হচ্ছে, পুরোপুরি আমাদের ব্লাডটা ক্লট করে দিয়েছে। ব্লাড ক্লট করার পর সেই সেলগুলো ক্লাম্প হওয়ার পরে যেগুলো ফ্লুইড পার্ট আছে, সেটাকে বলা হয়, যে ফ্লুইড পার্টটা উপরে মানে আলাদা হয়ে যায়, সেটাকে বলা হয় সিরাম। আর প্লাজমা কাকে বলা হয়, প্লাজমা হচ্ছে ওটাই যেটা হচ্ছে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট যখন আমরা ব্লাডে অ্যাড করি, সেক্ষেত্রে কি ব্লাডটা ফ্লুইড স্টেট থাকে বা লিকুইড অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা সেন্ট্রিফিউজ করার পরে যে সুপারনেট্রেন্ট পাই, সেটা হচ্ছে প্লাজমা। তো কি হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট প্লাজমা যে মেন পার্থক্য কি, যে অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্সড মানে প্লাজমাতে কী হয়, অ্যান্টিকোয়াগুলেন্ট প্রেজেন্ট থাকে, আর সিরামে কী হয়, অ্যান্টিকোয়াগুলেন্ট। প্লাজমাতে কী হয়, প্লাজমাতে হয় আমাদের ক্লটিং ফ্যাক্টর প্রেজেন্ট থাকে, এবং সিরামে কোনো ক্লটিং ফ্যাক্টর প্রেজেন্ট থাকে না, সে ব্লাড ক্লট করে দেয়। আর টাইপ অফ অ্যান্টিকোয়াগুলেন্টস, ইডিটিয়া দেখতেই পাচ্ছ, ল্যাভেন্ডার কালার বা হচ্ছে আমাদের পার্পল কালার। ইডিটিয়ার ফুল ফর্ম বন্ধুরা পরীক্ষায় আসে, সে ভালো করে তোমরা দেখে নাও। ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, স্পেলিংটা মনে রাখবে, অনেক সময় স্পেলিং এররে দেয়। মেকানিজম কি, যে আমাদের যে ইরিটিয়া অ্যান্টিকোয়াগুলেন্টটা আছে, সেটা কাজ কীভাবে করছে, হচ্ছে ইরিটিয়া প্রিভেন্ট কোয়াগুলেশন বাই বাইন্ডিং ক্যালসিয়াম। আমাদের যে ক্লটিং ফ্যাক্টর ক্যালসিয়াম, যে 4 নম্বর ক্লটিং ফ্যাক্টর, সেক্ষেত্রে সেই ইরিটিয়া কী হয়, যে ওই 4 নম্বর ক্লটিং ফ্যাক্টরের সঙ্গে বাইন্ড করে এবং সেই অ্যান্টিকোয়াগুলেন্ট ক্যালসিয়ামের কমপ্লেক্স তৈরি করে। সেক্ষেত্রে কী হয়, যে ক্লটিং ফ্যাক্টর 4 নম্বর অ্যাক্টিভেট হতে পারে না, 4 নম্বর অপরকেও অ্যাক্টিভেট করতে পারে না, সেক্ষেত্রে কী হয়, আমাদের ব্লাড ক্লটিং সম্পূর্ণ হয় না। ঠিক আছে, ইডিটিয়া সচরাচর আমাদের সিবিসির জন্য আমার সচরাচর ইডিটিয়া স্যাম্পেল ইউজ করা হয়। ঠিক আছে, কালার তো বললাম, পার্পেল ভাইল অ্যান্ড ল্যাভেন্ডার কালার হয়। ঠিক আছে, ইডিটিয়ার 2 রকম সোডিয়াম থাকে। ঠিক আছে, ডাইসোডিয়াম এবং হচ্ছে ট্রাইসোডিয়াম, আর হচ্ছে ডাইপটাশিয়াম থাকে। ঠিক আছে,
কতগুলো ক্লটিং ফ্যাক্টর তোমরা জেনে নাও যে আমাদের 13 ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে সেগুলো হচ্ছে এই যে ফ্যাক্টর 1 ফিব্রিনোজেন, ফ্যাক্টর 2 হচ্ছে থ্রম্বিন, ফ্যাক্টর 3 যেন থ্রম্বোপ্লাস্টিন বা টিস্যু ফ্যাক্টর, ফ্যাক্টর 3 কে বন্ধুরা টিস্যু ফ্যাক্টরও বলা হয়। ফ্যাক্টর 4 যেমন ক্যালসিয়াম দেখলে একটু আগেই, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম, এগুলো ফ্যাক্টরগুলো ক্লটিং ফ্যাক্টরগুলো মনে রেখে দেবে। অনেক সময় এমসিকিউ হিসেবে ক্লটিং ফ্যাক্টরগুলো তুলে দেয়। এগুলো তোমরা দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আসি ডবল অক্সালেট। নেক্সট হচ্ছে ডবল অক্সালেট। ডবল অক্সালেট কী হচ্ছে, ডাবল অক্সালেট কীভাবে কাজ করে, এর মেকানিজমটা কি, সেম মেকানিজম একটু আলাদা, কিন্তু এডিটার থেকে একটু পার্থক্য কি তোমরা বুঝতে পারবে। কী করে ডবল অক্সালেট, কী করে যে ব্লাড কোয়াগুলেশনকে প্রিভেন্ট করে কীভাবে, যে প্রেসিপিটেট করে দেয় ক্যালসিয়ামকে, ক্যালসিয়াম যে আয়ন আছে সেই ক্যালসিয়াম আয়নকে কী প্রেসিপিটেট করে দেয়। সেক্ষেত্রে ক্যালসিয়াম আয়ন নিজে প্রেসিপিটেট হয়ে গেলে কী হয়, সেই মানে পরে সেই তোমার যে তোমার ব্লাডে যে ক্লটিং হয় বা যে ক্লটিং ফর্মেশনে যে ক্লটিং ফ্যাক্টরগুলো অপরকে অ্যাক্টিভেট করে, সেক্ষেত্রে ক্যালসিয়াম সেখানে ভূমিকা পালন করতে পারে না। ঠিক আছে, এবার আমরা কত এটা আমাদের জানা খুব জরুরি যে আমরা কত মানে ml ব্লাডে যেন কত mg বা মিলিগ্রাম আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি। ঠিক আছে, দেখো আমরা 1 থেকে 2 মিলিগ্রাম অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি পার ml অফ ব্লাড। আমরা যে 2 ml ব্লাড করি সেক্ষেত্রে কী হয় যে আমরা 2 mg অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করবো। ঠিক আছে, এইভাবে আমরা মানে ইউজ করি। এবার কী হচ্ছে, আমাদের যে ডবল অক্সালেটের মধ্যে দুটো অক্সালেট থাকে, সেক্ষেত্রে পটাশিয়াম অক্সালেট এবং হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এবার আমাদের এখান থেকে খুব ভালো একটা প্রশ্ন আসে যে আমাদের যে পটাশিয়াম ডবল অক্সালেট, যে পটাশিয়াম অক্সালেট এবং অ্যামোনিয়াম অক্সালেট ইউজ করা হয়, সেক্ষেত্রে সেটা তারা মানে কেমন রেশিওতে ইউজ করা হয়, 3:2 রেশিওতে হয়। 3 ভাগ যদি আমাদের টোটাল যদি 5 ভাগ হয়, তার মধ্যে 3 ভাগ থাকবে পটাশিয়াম অক্সালেট এবং হচ্ছে 2 ভাগ থাকবে অ্যামোনিয়াম অক্সালেট। ঠিক আছে, এবার দুটো অক্সালেটের তাহলে কাজ কী, তা কীভাবে তারা মানে ওয়ার্ক করছে এখানে, কী হচ্ছে যে পটাশিয়াম অক্সালেট করে প্রিভেন্ট দ্য সেল শ্রিঙ্কেজ, সেল মানে মানে আমাদের যে সেলগুলো হয় আরবিসি বা তোমার ডাব্লিউবিসি যাই বলো, আমাদের সেল কী করে সংকুচিত হতে গিয়ে মানে বাধা দেয়। পটাশিয়াম অক্সালেট কী হয় যে আমাদের সেলগুলোকে সেই আগের স্টেটে রাখতে, মানে যে নর্মাল স্টেট, মানে নর্মাল যে তার স্ট্রাকচার আছে সেক্ষেত্রে সেই স্ট্রাকচার সংকুচিত হতে বাধা দেয়। এবার অ্যামোনিয়াম অক্সালেট কী করে, অ্যামোনিয়াম অক্সালেট কী করে সেলকে তাহলে কী হয়, সোয়েলিং হতে বাধা দেয়। আমাদের সেল এত ধরুন 6 মাইক্রোমিটার আছে, সেক্ষেত্রে কী হয় সেটাকে 8 বা 10 মাইক্রোমিটার হয়ে যেতে বা সোয়েলিং বা বড় হয়ে যেতে বা ফুলে যেতে তাকে প্রিভেন্ট করে। কী হয়, সেক্ষেত্রে কী হয় যে আমাদের যে অ্যাকচুয়াল যে সাইজ আছে সেই সাইজটাই বজায় থাকে। ঠিক আছে, এখানে কিছু এবারে এরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, এবারে ইউজ কী হতে, আমরা নর্মালি যেমন ইডিটিআই ইউজ করি সেক্ষেত্রে সেরকমভাবে আমরা ডবল অক্সালেট ইউজ করি, তার চেয়ে ইডিটিআইয়ের চেয়ে কম ইউজ হয়। ইএসআর, পিসিবি, সিবিসি কাউন্টে যেমন ডবল অক্সালেট ইউজ হয়, সেক্ষেত্রে মানে ইডিটিআই ইউজ হয়, সেক্ষেত্রে ডবল অক্সালেট সেভাবে এখানে ইউজ হয়। এবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এর, যেমন ইডিটিআই কী হচ্ছে যে সেল মরফোলজির জন্য ইডিটিআই খুব মানে কার্যকরী বা খুব ভালো মানে ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা রুটিন ল্যাবরেটরিতে আমরা ইডিটিআই ইউজ করি। এখানে ডবল অক্সালেট কী হয়, ডবল অক্সালেটে আমরা মরফোলজি ঠিকঠাকভাবে বুঝতে পারি না বা মানে প্রিজার্ভ হয় না। কী হয় যে আমরা যে পিবিএস করি, পেরিফেরাল ব্লাড স্মেল কাউন্ট, সেই পিবিএসে কী হয়, পিবিএসএ স্টাডির জন্য ডবল অক্সালেট ইউজ হয় না। নেক্সট আছে আমরা সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট কী হয়, ট্রাইসোডিয়াম সাইট্রেট আর ডাইসোডিয়াম সাইট্রেট কিন্তু ভাবে ইউজ হয়। এবার সোডিয়াম সাইট্রেট কীভাবে কাজ করে, অ্যান্টিকোয়াগুলেন্ট মানে কী হয় যে ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করে, কিন্তু প্রত্যেকটা অ্যান্টিকোয়াগুলেন্টের কিছু কিছু মানে বৈশিষ্ট্য আছে বা কিছু মানে ওয়ার্কিং মানে আছে, সবগুলোই ব্লাড ক্লটিং করবে কিন্তু সে বিভিন্ন রকমের পদ্ধতিতে করবে, সবগুলো একই মেকানিজমে হয় না। যেমন হচ্ছে সোডিয়াম সাইট্রেট কী করে যে আমাদের ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করে, কীভাবে কী করে, ক্যালসিয়াম আয়নাইজ ক্যালসিয়াম থাকে আমাদের ক্লটিং মানে ব্লাডে, সেটা কী করে আনআয়নাইজ করে দেয়, আয়ন চেঞ্জ করে দেয়, মানে আয়নাইজ ক্যালসিয়ামকে আয়নাইজ করে দেয়, ফর্মে কনভার্ট করে দেয়। সেক্ষেত্রে কী হয়, ব্লাড ক্লটিং প্রিভেন্ট হয়। যেমন ট্রাইসোডিয়াম সাইট্রেট খেয়ে ক্যালসিয়াম ইনসলিউবল হয়। ঠিক আছে, ক্যালসিয়ামের সঙ্গে ট্রাইসোডিয়াম সাইট্রেট সলিউবল হয় না। এবার কালার আমরা দেখি ট্রাইসোডিয়াম সাইট্রেট ভায়োলেটের কালার কী হয়, লাইট ব্লু আর হচ্ছে স্কাই ব্লু আর হচ্ছে
ব্ল্যাক। ব্ল্যাক কালারটা ইউজ হয়, ব্ল্যাক হচ্ছে আমাদের ডাইসোডিয়াম সাইট্রেট থাকে, সে ডাইসোডিয়াম সাইট্রেটের ক্যাপ হয় ব্ল্যাক কালার, সেটা কি হয় ইএসআর জন্য ইউজ হয়। এবার আমরা পার্থক্য দেখে নিই ট্রাইসোডিয়াম সাইট্রেট আর ডাইসোডিয়াম সাইট্রেটের পার্থক্য কী কী আছে। আর ট্রাইসোডিয়াম সাইট্রেটের কালার কী হয়, যে স্কাই ব্লু কালার কী হয়, যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে আমাদের ট্রাইসোডিয়াম সাইট্রেট। এর কী হয়, এটা আমাদের কোয়াগুলেশন স্টাডির ক্ষেত্রে ইউজ হয় এবং অ্যান্টিকোয়াগুলেন্ট এবং আমাদের ব্লাড রেশিও হয় 1:9 রেশিওতে। 1 ভাগ যদি তোমার অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, সেক্ষেত্রে 9 ভাগ আমাদের ব্লাড থাকে। এবার ডাইসোডিয়াম সাইট্রেট হচ্ছে কী হয়, সেম হয়, কিন্তু এখানে কী হয়, যে আমাদের যে তোমরা যে দেখতে পাচ্ছ ভাইলের মানে ক্যাপটা কী হয়, ব্ল্যাক কালার হয়। আর আমাদের ট্রাইসোডিয়াম সাইট্রেট কী হয়, যে 3.2% সোডিয়াম সাইট্রেট ট্রাইসোডিয়াম সাইট্রেট ইউজ হয়। এবার ডাইসোডিয়াম সাইট্রেটের ক্ষেত্রে কী হয়, বা ব্ল্যাক টপ টিউবের ক্ষেত্রে কী হয়, আমাদের 3.8% ডাইসোডিয়াম সাইট্রেট ইউজ হয়। আর কী হচ্ছে, যে আমাদের কনসেন্ট্রেশন কীভাবে ইউজ হয়, তাহলে আমরা যেমন দেখলাম যে ট্রাইসোডিয়াম সাইট্রেটে বাইসাই ব্লু টপ টিউবে কী হয়, যে 1:9 রেশিওতে ইউজ হয়। সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক টপ টিউবে কী হয়, 1:4 রেশিওতে ইউজ হয়। 1 ভাগ যদি অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, 4 ভাগ সেখানে ব্লাড থাকে। এবার কী হয়, স্কাই ব্লু বা হচ্ছে তোমার ব্লু কালার টপে যে টপ টিউবে কী হয়, সেই সেটাতে কী থাকে, 3.2% ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকে। মনে রাখবে যে কোয়াগুলেশনের জন্য 3.2% এবং ইএসআর এর জন্য বা ব্ল্যাক টিউবে থাকে 3.8%। ঠিক আছে, এখান থেকে অনেক সময় এমসিকিউ প্রশ্ন হয়। এবার আমরা নেক্সট আসি সোডিয়াম ফ্লুরাইড কী হয়, সোডিয়াম ফ্লুরাইড যে প্রিভেন্ট ক্লট বাই চিলেটিং এজেন্ট, যে সেগ্রিগেশন কমপ্লেক্স অফ হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে তোমার হচ্ছে গ্লাইকোলাইটিক এনজাইম। যাতে আমাদের যে শরীরের মধ্যে যে ব্লাডের মধ্যে যে আমাদের গ্লাইকোলাইসিস পাথওয়ে হয়, সেটা সাইটোপ্লাজমে যে গ্লাইকোলাইসিস পাথওয়ে হয়, সেক্ষেত্রে কী হয়, যে আমাদের গ্লুকোজ কী হয়, পাইরুভেটে কনভার্ট হয়, গ্লুকোজ পাইরুভেটে কনভার্টেড হয়ে যায়। সেক্ষেত্রে কী হয়, আমরা ধরো ব্লাড কালেকশন, আমরা প্লেন ভাইলের ব্লাড নিয়েছি, সেক্ষেত্রে আমরা কী হচ্ছে, আমরা এখন ব্লাড নিয়েছি এবং আমরা 3 থেকে 4 ঘন্টা পর টেস্ট পারফর্ম করি। সেক্ষেত্রে কী হয়, যে আমাদের সেই প্রসিডিউর চলতে থাকে, যে কী হয়, যে তোমার ব্লাড তো ক্লট হয়, সেক্ষেত্রে কী হয়, যে আমাদের গ্লাইকোলাইটিক পাথওয়ে কন্টিনিউ হয় এবং কী হয়, যে আমাদের অ্যাকচুয়াল যে গ্লুকোজকে পাইরুভেটে কনভার্ট হতে থাকে। অ্যাকচুয়াল যে ব্লাড সুগার লেভেল, সেটা আমরা ইরোর পাবো বা রং পাবো। ঠিক আছে, তাহলে এই ট্রাইসোডিয়াম সাইট্রেটের কাজ কী, তাহলে এই সোডিয়াম ফ্লুরাইডের কাজ কী হয়েছে, সোডিয়াম ফ্লুরাইড কী করে, যে আমাদের গ্লাইকোলাইটিক পাথওয়ে যে হয়, সেই গ্লাইকোলাইটিক পাথওয়েকে এনোলেজ বলে একটা এনজাইম আছে, সেই এনোলেজকে ইনহিবিট করে। ঠিক আছে, টপ টিউব, এই টিউবের মানে তোমার ক্যাপ কালার হয় গ্রে কালার হয়। ঠিক আছে, আমরা 2 mg ইউজ করি পার ml অফ ব্লাড। নিয়ে সোডিয়াম ফ্লুরাইড এবং পটাশিয়াম অক্সালেটের মিক্সচার থাকে। এখানে দুটো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, সোডিয়াম ফ্লুরাইড আর এবং হচ্ছে পটাশিয়াম অক্সালেট। ঠিক আছে, এটা মেনলি আমরা গ্লুকোজ এস্টিমেশন বা গ্লুকোজ লেভেল দেখার জন্য আমরা এই ভাইল ইউজ করি। নেক্সট আসি হেপারিন দেখতেই পাচ্ছ স্ক্রিনে, যে গ্রিন কালার টপ টিউব থাকবে, সেটা হচ্ছে হেপারিন। গ্রিন কালার টপ টিউব ভাইলে হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন এবং যে অ্যান্টিথ্রম্বিন বলা হয়। এই হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্টকে থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিকোয়াগুলেন্টও বলা হয়। ঠিক আছে, এখানে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম আর হচ্ছে অ্যামোনিয়াম সল্ট ইউজ হয়। ঠিক আছে, এক্ষেত্রে অনেক রকম সল্ট ইউজ হয়। ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম সল্ট ইউজ হয়। কালারও দেখে বলেছি গ্রিন কালার হয়। ঠিক আছে, এবার হচ্ছে হেপারিন মোড অফ অ্যাকশন। হেপারিন তাহলে কীভাবে ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করে, এই হেপারিন প্রিভেন্ট ক্লটিং বাই হচ্ছে ইনহিবিট থ্রম্বিন তো প্রিভেন্ট কনভার্সেশন অফ হচ্ছে ফিব্রিনোজেন টু ফিব্রিন। আমি তো বলেছি যে যে 13 ক্লটিং ফ্যাক্টর আছে আমাদের ব্লাডে, সেক্ষেত্রে একজনকে অ্যাক্টিভেট করে, সেক্ষেত্রে কি পুরো প্রসেসটা সম্পন্ন হয়। সেক্ষেত্রে তারপরে ব্লাড কমপ্লিট প্রিভেন্ট হয়ে যায়। আমাদের লাস্ট স্টেপে যে আমাদের যে তোমার
হেপারিন ফিব্রিনোজেন থেকে ফিব্রিন কনভার্ট হয়, সেই ফিব্রিনোজেন থেকে ফিব্রিন কনভার্টে হেপারিন কী হয়, বাধা দেয়, সেক্ষেত্রে ব্লাড ক্লটিং হতে পারে না। ঠিক আছে, হেপারিন, এবারে হেপারিন কী হচ্ছে, আমরা হেপারিন কতটা ব্লাডের জন্য কতটা ইউজ করবো, আমরা 0.2 mg বা মাইক্রোগ্রাম হেপারিন ইউজ করি পার ml অফ ব্লাডের ক্ষেত্রে। ঠিক আছে, ইউজ এবার আমরা মেনলি আমরা কি অসমোটিক ফ্র্যাজিলিটির জন্য আমরা এই হেপারিন ভাইল ইউজ করি। ঠিক আছে, আর তাছাড়া অনেক ক্ষেত্রে ইউজ হয় এলিসেল প্রিপারেশন। ঠিক আছে, এবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে হেপারিনের, হেপারিনের কিছু মানে অ্যাডভান্টেজ আছে, সেরকম কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ঠিক আছে, যে নট ইউজ ফর হচ্ছে লিকোসাইড অ্যান্ড প্লেটলেট কাউন্ট ইন কজেস সেল ক্লাম্পিং। হেপারিন ভাইল বা হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড আমরা কী করি, যে আমরা লিকোসাইড কাউন্ট বা প্লেটলেট কাউন্টের জন্য আমরা ইউজ করি না, কারণ প্লেটলেট যদি আমাদের ব্লাডের মধ্যে যদি মাইক্রো ক্লট হয়, বা যদি যেটা আমরা চোখে দেখা যায় না সেরকম যদি মাইক্রো ক্লট হয়, সেক্ষেত্রে কী হয়, প্লেটলেট যদি ক্লাম্পিং হয়ে যায় একে অপরের সঙ্গে, থেকে আমরা রং প্লেটলেট কাউন্ট পাবো, কারণ মেশিন সেটাকে ধরো 10টা প্লেটলেট একসঙ্গে ক্লাম্প হয়ে একটা প্লেটলেট হয়ে গেছে, সেক্ষেত্রে মেশিন কী হবে, মেশিন আমাদের সেটাকে একটা হিসেবে কাউন্ট করবে, বা সে অন্য বা তার সাইজ বড় হয়ে গেলে সে তাকে অন্য সেল হিসাবে কাউন্ট করে নেবে। যেহেতু আমাদের সেই যে 5 পার্ট মেশিন থাকে, সেক্ষেত্রে কী হয়, যে আমাদের প্রিন্সিপাল যে কাজ হয়, সেক্ষেত্রে আমাদের সেলের সাইজ, সেলের গ্র্যানুল, সেলের স্ট্রাকচারের ওপর নির্ভর করে কাউন্ট করে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ক্লাম্পিং থাকলে সেক্ষেত্রে আমরা ভুল রেকর্ড পাবো, বা আমাদের রং কাউন্ট হবে, সেক্ষেত্রে আমরা হেপারিন ভাইল ইউজ করতে পারি না। ঠিক আছে, ইফেক্টিভ অনলি 24 আওয়ার্স। হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট 24 আওয়ার্স ব্লাডকে ঠিকঠাকভাবে মানে করতে পারে, তারপরে কি সেটা অটোমেটিক্যালি ব্লাড হয়তো মাইক্রো ক্লটিং হয়ে যেতে পারে। আমরা যে পিবিএস করি, পেরিফেরাল ব্লাড এসে, সেখানেও হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্টের কিছু সাইড এফেক্ট আছে। চলো লাস্ট আমরা দুটো প্রশ্ন রেখেছি, তোমরা সবাই কমেন্টে উত্তর দিবে, যে আমরা যে কত পার্সেন্ট সোডিয়াম সাইট্রেট ইউজ করি ফর কোয়াগুলেশন স্টাডি। আমি বললাম যে কোয়াগুলেশন স্টাডির ক্ষেত্রে, বা আমাদের ইএসআরআই ক্ষেত্রে, বা স্কাই ব্লু টপ টিউবের ক্ষেত্রে, বা ব্ল্যাক টিউবের ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট ট্রাইসোডিয়াম সাইট্রেট আর ডাইসোডিয়াম সাইট্রেট ইউজ করি, সেটা এখানে তোমরা কমেন্ট করে জানাবে। আর ফুল ফর্ম ইডিটিয়া অ্যান্টিকোয়াগুলেন্টের ফুল ফর্ম কী, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, এখানে তাহলে আমাদের ক্লাস সমাপ্ত হলো, বা ছোট্ট একটা টপিক সমাপ্ত হলো। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, এবং পরবর্তী ভিডিওর জন্য তাহলে আমি মোটিভেটেড হব। থ্যাংক ইউ সবাইকে।